সানিয়া মুখ বাঁকিয়ে স্পর্শ দিকে গ্লাসটা এগিয়ে ধরে বলল, খেতে। তামিম ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা রেক্সানা বেগমের কাছে গেছে। তিনি দুধের গ্লাসটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরখ করে দেখছেন ভেতরে কি আছে। তামিম কাছে এসে বলল, আর একটা কথা বলবো রুকসু আন্টি? কি? টাচ ভাইয়াকে বেলুর খোসা দিয়ে শরবত বানিয়ে দিয়েছে সাইয়া আপু। ভাগ্যিস ভাইয়া সেটা খায়নি, খেয়েছে অন্য কেউ। ও আচ্ছা, বেলের শরবত। কি বলো, কে খেয়েছে তবে? আমি আর কে। এখন এবার বাথরুমে যাচ্ছি, আরও যাবো মনে হয়। টাচ ভাইয়ের এমনটা হওয়ার কথা ছিল, কিন্তু হলোটা আমার। ভাইয়া বেঁচে গেল। রোকসানা বেগম চোখ বড় বড় করে বললেন, খোসার শরবত খেয়ে তোমার পেট খারাপ হয়েছে বলে ওয়াশরুমে যাচ্ছ এতবার? আরে না, আমি তো ওয়াশরুমের আয়না দেখতে যাচ্ছি। অনেক সুন্দর আয়নাটা। আমার পেট খারাপ হবে কেন? দুপুরের খাবার দিতে দিতে হিমশিম খাচ্ছে আখি আর তীব্র স্পর্শ। ফুপু 18টা পদ রেঁধেছেন আজ। বরাবরই ফুপুর হাতের রান্না অসাধারণ হয়, তাই তো আসাদুজ্জামান 7-5 না ভেবে ওনাকে নিয়ে এসেছেন এখানে। রোকসানা বেগম তো একবারও রান্নাঘরে যাননি। তিনি বোঝাতে চান এই বিয়েতে তিনি নারাজ, কোনো মতেই তার মত বদলাবে না। রিমঝিমের পাতে স্পর্শ নিয়ে 3বার মাংসের টুকরা দিয়ে গেছে। শেষে আবার দিতে আসায় রিহা বলল, পাতিলটা ঢেলে দাও। তামিমের পাতে দিলেই হয়, এত যখন মাংস উতলায় পড়তেছে। তামিম আঙ্গুল চষে বলল, আমি মাটন খাবো, মুরগি না। স্পর্শ এবার ওর কাছে গেছে। রিহাবের কথায় রিম মিটমিট করে হাসছিল। সবার সাথে সানিয়াও বসেছিল, কিন্তু ওর কেবল তীব্র খেয়াল রাখছে, স্পর্শ রাখছে না বলে গা জ্বালা করছে তার। সহ্য হচ্ছে না রিমকে। খাওয়া শেষে সবাই ফিরে আসলো বাসায়। ফেরার পথে রিমঝিমের হাঁটতে হাঁটতে মনে হলো পায়ে কিছু একটা আছে, তাই নিচু হয়ে চেয়ে দেখলো একটা পায়েল চিকচিক করছে। এটা কখন এলো পায়ে? আশ্চর্য হয়ে রিম সিঁড়িতে বসে পায়েলটা হাত দিয়ে ছুঁয়ে দেখে ভাবছে, কখন পড়ালো এটা, আর কেই বা পড়ালো? তীব্র এই কাজ করবে না, কারণ সে তো আসার পরই কাজে ব্যস্ত ছিল। আর রিম তো 5 মিনিটের জন্য সোফায় বসে থাকায় তার চোখ লেগে এসেছিল। সেই সময়টাই কাজে লাগিয়েছে হয় স্পর্শ, না হয় তীব্র। সবাই শুধু আমায় উল্লু বানায়। তামিম চাইছিল সানিয়ার পিছনে আরেকটু লাগতে, কিন্তু রিহাব ভাইয়ের কারণে পারল না। ভাইয়া টেনে হিচড়ে ওকে বাসা থেকে নিয়ে এসেছে। যে রিম আপুকে কষ্ট দেবে তাকে ছাড়বে না তামিম। এই শপথ করে চোখের সানগ্লাসটা ঠিক করে সিঁড়ি বেয়ে যাওয়া ধরতেই রিমকে দেখলো পায়ে হাত দিয়ে কি যেন করছে। আপু, কি করো এখানে? আমার চোখ লেগে আসছিল, তারপর পায়ে এটা দেখেছিস কে দিয়েছিল? টাচ ভাইয়া সে সময়ে কাটা চামচ করছিল তোমার পায়ের কাছে। তখন তুমি ঘুমিয়েছিলে, আমি দেখলাম। জানতাম এমনটাই হবে। সানিয়া তীব্রর কাছে এসে বলল স্পর্শকে বোঝাতে, স্পর্শ নাকি ওকে দেখতে পারে না, অপছন্দ করে। দেখো সানিয়া, আমার হাতে কিছুই নেই। স্পর্শকে তো ছোট থেকেই দেখছো, ওর সহজে কোনো কিছু পছন্দ হয় না। সহজে কিসে? সেই ছেলেবেলা থেকে ভাইয়াকে আমি পছন্দ করে। তবে কেন ভাইয়া এমনটা করছে? এতদিনে কি ভাইয়া বোঝেনি আমি তার ওয়াইফ হওয়ার যোগ্য? ওর লাইফ, ডিসিশনটা না হয় ওই নিক। আমি কি বলবো বলো, ভাইয়া নিজেই তো প্যারায় আছি। তোমার কিসের প্যারা ভাইয়া? রিমঝিমকে ভালোবাসি, মায়ের ভয়ে কথাটা সবাইকে বলতে পারছি না। ওই রিম মেয়েটা, রিহাবের বোন? হ্যাঁ। সানিয়ার এত খুশি হলো, সে ভাবছে তার পথের কাঁটা উঠে গেছে। উঠে নাচতে ইচ্ছা হচ্ছিল তার। কোনো মতে খুশিটা চেপে রেখে সে তীব্র রুম থেকে চলে আসলো বাইরে। আর সন্দেহ করার কোনো মানেই হয় না। রিহাব তার রুমে এসে ভাবছিল আখির কথা। আখি একেবারে উন্মাদ প্রকৃতির মেয়ে, তবে কিছু গুণ বেশ ভালো লাগে রিহাবের। সে শুরুতে রিহাবের সামনে পড়লে লুকিয়ে পড়তো। সেই দিনগুলোর কথা রিহাবের আজও মনে পড়ে। কত লাজুক ছিল সে। কলেজে যাবার সময় রিহাবকে দেখলে যে জায়গায় থাকতো ওই জায়গা থেকে ছুটে লুকিয়ে যেত। রিহাবকে সে ভয় পেত নাকি লজ্জা কে জানে। তারপর এভাবে লুকাতে লুকাতে একদিন সে আর লুকালো না, দাঁড়িয়ে রিহাবের চোখের দিকে শুধু চেয়েছিল। রিহাব মানে মতলব না বুঝে সেদিন চলে গেল। তারপর থেকে আখির অত্যাচার বেড়ে যায়, যাকে বলে রোমান্টিকতার সীমা ছাড়া। সামনে পেলেই মনে হতো যেন চিবিয়ে খাবে। সারা দিন জ্বালাতন করত, যেন একদিনে তার উপর কোনো জাদু চড়িয়ে দিয়েছে রিহাব। চোখে মুখে শুধু ওকেই দেখত। তারপর সে পাগলামোর ফলস্বরূপ আজ এই দিন। রিহাব হাসছিল আগের কথাগুলো মনে করে। সেই সময় তামিম এসে ওর হাসি দেখে বলল, ভাইয়া, তুমি এত খুশি কেন? তুই আজ নিজের হাতে ভাত খেয়েছিস যে, তাই। তাহলে আমি প্রতিদিন নিজের হাতে ভাত খাবো, তবে তুমি খুশি থাকবে। রিমঝিম পায়েলটা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। দিনে একটা গিফট দিবেই লোকটা। এত টাকা কই পায় কে জানে? ফালাই দিলে সেটা আবার
কি করে যে আগের জায়গায় চলে আসে। এরকম পাগল আমি আর দুটো দেখিনি। অবশ্য মনে হয় এই একটাই আছে, আর নেই। স্পর্শ চেয়েছিল রিমকে একবার গিয়ে দেখে আসবে পায়েল নিয়ে কি করছে সেটা জানার জন্য। সেই সময় তার একটা কল আসে, অমিতের কল। কি একটা ঝামেলা হয়েছে সেটা নিয়ে। তাই সে দেরি না করে বেরিয়ে গেল সেই বাড়ির উদ্দেশ্যে। অমিতের বোনের আজ বিয়ে ছিল। স্পর্শ ব্যস্ত বলে আসতে পারেনি। সমস্যা হলো অমিতের বোন পূজার বিয়েতে বরেরা যৌতুক চেয়েছে 10 লক্ষ টাকা। অমিত অনেক কষ্টে সারা জীবনের পুঁজি দিয়ে 5 লক্ষ টাকা তাদের হাতে তুলে দিয়েছে। কিন্তু তারা ভেবেছিল বিয়ের দিন 10 লক্ষই দিবে, অর্ধেক দেখবে তারা সেটা আশা করেনি। তাই বিয়ে ভেঙে দিতে চাইছে। এদিকে বিয়ে ভাঙলে কেলেঙ্কারি ঘটবে। অমিত কেঁদে কুল পাচ্ছে না। শেষে স্পর্শ এসে ঠান্ডা মাথায় ওনাদের অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা কথাটা সোজাভাবে নিচ্ছেই না। তারা টাকা না পেলে বিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। অমিত বলছে স্পর্শ যেন ধমকি ওদের বিয়েটা করাতে বাধ্য করে। কিন্তু স্পর্শর কথা হলো এমন টাকালোভী ছেলের কাছে পূজাকে বিয়ে দিয়ে এলে ও সারা জীবন আরো কষ্টে যাবে। এর চেয়ে ভালো ছেলে পাওয়া যাবে ওর জন্য। অমিত বলছে না, জোর করে হলো আজ এই বিয়েটা করাতে, না হলে বোনের কষ্ট সইতে না পেরে সে গলায় দড়ি দিবে। এর কথা তো মানতেই হতো, তার জন্যই তো ওকে এখানে ডাকা। স্পর্শ বলল বেশি কিছু না করে পুলিশকে ডাকলেই হবে, কিন্তু অমিত সেটাতেও মানা করছে। তার নাকি পুরনো কেস আছে, পুলিশ আসলে ঝামেলা হবে। স্পর্শ এবার ওদের কাছে গিয়ে বলল বিয়ের জন্য প্রস্তুত হতে, কিন্তু তারা সোজা না করে দিল আবারও। স্পর্শ এবার বরকে হালকা ধোলাই দিয়ে বলল চুপচাপ মণ্ডপে যেতে। ছেলেও নাছুরবান্দা, ভাঙবে তবু মচকাবে না। এবার তার সাঙ্গপাঙ্গকে ডেকে হাজির করলো সেখানে। এটা দেখে অমিতের মাথা ঘুরে পড়ে গেছে। এই স্পর্শ একা পারবে নাকি পারবে না তা ভাবতে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলল। রিমঝিম বাগানে তামিমের গোলাপ গাছটায় পানি দিচ্ছিল। তখন সন্ধ্যা নেমে গেছে। আজ পানি দিতে দেরি হয়ে গেল তার। সেই সময় স্পর্শ গেট দিয়ে বাড়িতে ঢুকছিল। রিমোকে দেখে নিজের কাজে মন দিতে চাইল, কিন্তু তার মনে হলো স্পর্শ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পরে ভাবলো হয়তো পায়ে কিছু হয়েছে, কিন্তু কিছু দূর যেতে স্পর্শ নিচে পড়ে গেছে। এটা দেখে রিম আর দাঁড়িয়ে রইল না। পানির বালতি রেখে সামনে এসে জানতে চাইল ওর কি হয়েছে। স্পর্শ রিমকে কিছু জানাবে না ভেবেছিল, কিন্তু সবার আগে যে রিমের সামনেই পড়বে তা সে ভাবেনি। রিম ওর পা ধরতে যেতেই স্পর্শ পা সরিয়ে বলল, আমার পায়ে কাঁটা ঢুকেছে, তাই পড়ে গেলাম। হাত লাগাও কেন? আমি ঠিক আছি। আপনার ঠোঁটের কোণায় লাল, ওটা কি দেখা যায়? রক্ত নাকি দেখি? রিম হাত লাগানো ধরতে স্পর্শ মুখ সরিয়ে বলল, ও কিছু না, সরো, আমি বাসায় গিয়ে কাঁটা তুলে মলম লাগিয়ে নিব। কথাটা বললে স্পর্শ উঠতে চাইল, কিন্তু পারল না। তার শরীরে আর শক্তি নেই। একা কতগুলো লোকের সাথে লড়ে এসেছে, তাও শেষমেশ অমিতের কথা রাখতে পেরেছে। মাছ দিয়ে কিল ঘুষি তাকেও খেতে হয়েছে বলে এখন এই হাল। রিমের কাছে আর এমন হাব ভাব সুবিধা মনে হলো না, কিন্তু সে কিছু করতেও পারেনি। স্পর্শ নিজে নিজে উঠে চলেও গেছে। রিমঝিমের সন্দেহ লাগায় সে তামিমকে ডেকে বলল স্পর্শর সাথে যেতে, তারপর খবর আনতে আসলেই ওর কি হয়েছে। তামিম চলল স্পর্শর পিছু। স্পর্শ জানে না রিমুকে পাঠিয়েছে, তাই সে ভালোই ভালোই তামিমকে সাথে নিয়ে বাসায় ঢুকে। মায়ের ভয় ছিল ওর মনে। মারপিট করেছে শুনলে মা গোটা বাড়ি মাথায় তুলবে। ভাগ্যবশত দরজা তীব্র খুলেছে আজ। কি রে, সারা শরীরে এই হাল কেন? আবার কি করেছিস? মাকে বলো না। যা রুমে, আমি মলম নিয়ে আসছি। স্পর্শ কুড়িয়ে কুড়িয়ে রুমে চলে গেল। তীব্র মলম খুঁজিয়ে এনে লাগানো ধরতে স্পর্শ ওর হাত থেকে নিয়ে বলল সে নিজে লাগাবে। তার আগে এখন একটু ফ্রেশ হবে। তীব্র আর জোর করেনি, সে চলে গেল ওখান থেকে। তামিম সব দেখে আগাগোড়া কিছুই বোঝেনি। মলম কোথায় লাগাবে সে ক্ষত জায়গা খুঁজছে সে। কোথাও তো ক্ষত বলতে কিছু নেই, তাই সে চলে গেল রিমের কাছে। ওর কাছে গিয়ে সেটাই বলল যেটা সে দেখেছে। রিমের তাও মন মানেনি। তার বারবার মনে হয় স্পর্শ বিরাট কিছু লুকিয়েছে ওর থেকে। আজ সেই সময় এসেছে স্পর্শ রুমে যাবার। এতদিন সে আসতো, আজ রিম যাবে। ঘটনাটি কি সেটা দেখে সে আবার চলে আসবে। কাকপক্ষীও জানবে না। মাঝ দিয়ে তার জানা হয়ে যাবে স্পর্শর কি হয়েছে সেটা। তাই রাতের অন্ধকার নামতেই সে বারান্দায় এসে নিচে তাকালো। কলিজা কাঁপছে। যদি নামতে গিয়ে একবার পড়ে নিচে তো না মরলেও হাড্ডি ভাঙবে। কোনো মতে সাহস করে সে রেলিং ধরে পা নিচে রাখার চেষ্টা করলো। পরে দেখলো এখনো অনেক উপরে সে ঝুলে আছে। হাত ছেড়ে না দিলে উপরে উঠতে পারবে না, নিচেও নামতে পারবে না। স্পর্শ কিভাবে যে উঠে প্রতিদিন। অনেক কষ্টে সে হাত ছেড়ে দিল। আওয়াজ হলো তখনই। রিম মুখে হাত দিয়ে রুমের ভেতর তাকিয়ে আছে। স্পর্শ দেখলে সর্বনাশ হবে। স্পর্শ তখন ওয়াশরুমে ছিল বলে এত কিছু দেখেনি, শোনেওনি। রিম বুকে থুতু দিয়ে পর্দার আড়ালে লুকিয়ে দেখার চেষ্টা করছে সে কি করে। 5 মিনিট পর স্পর্শ বের হলো উদাম গায়ে।
তার সারা পিঠে কাঁধে মারের দাগ, বেশ মারামারি করে এসেছে মনে হয়। রিম মুখে হাত দিয়ে চেয়েছিল, স্পর্শ তোয়ালে দিয়ে পিঠ মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাগগুলো দেখছে। তারপর কিভাবে পকেট থেকে সিগারেট বের করে মুখে দিয়ে বিছানায় এসে বসলো। রিমের গায়ের গন্ধটা ভারী হয়ে লাগছে নাকে। স্পর্শ উপরের দিকে ধোয়া ছেড়ে ভাবছে এত কাছে রিম কেনই বা থাকবে। হয়তো বারান্দায় এসেছে এখন, তাই সে বারান্দার দিকে গেল উপরে চেয়ে দেখার জন্য। রিম যে ওখানে আছে তা তো সে জানেই না, কল্পনাও করতে পারে না। বারান্দায় আসার সময়টা ছিল মনে গেঁথে যাবার মতন। রিমের গায়ের গন্ধটা এত তীব্র আকারে আসছিল, স্পর্শ মাথা তুলে চোখ বুজে ঘ্রাণ নিতে নিতে চোখ খুলল পর্দার দিকে চেয়ে। তারপর একটু এগিয়ে পর্দাটাকে ছুঁয়ে বলল, যদি তুমি রিম হতে শক্ত করে জড়িয়ে ধরে বলতাম, তোমার গায়ের গন্ধটা আমার আফিম, আমি বিলীন হতে চাই তোমাতে, তুমি শুধুই আমার। এই গন্ধ কেবল আমার শরীরে মেজবার জন্য সৃষ্টি হয়েছে। রিম দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল, তার সারা শরীর কম্পিত হচ্ছে স্পর্শর কথায়। শ্বাস নিঃশ্বাস দ্রুত গতিতে চলছে, মনে হয় এই বুঝি ধরা পড়ে যাবে। স্পর্শ পর্দা ছেড়ে নিজের হাত ধরে বলল, যতটা মেরেছি তার 20% ফেরত এসেছে আমার শরীরে, কিন্তু যারা আমার হাতে মার খেয়েছে তাদের কি হাল হচ্ছে সেটাই ভাবছি। বারান্দা থেকে ফেরত চলে এসে স্পর্শ এবার মলম নিয়ে বিছানার উপর উঠে বসে চিপি খুলছিল মলমের। রিম পা টিপে টিপে চলে যাচ্ছিল, তার পায়ের পায়েলটা আওয়াজ করছে ধীরে ধীরে। স্পর্শর কানে আওয়াজটা তখন জোরে এসে লাগলো। এই পায়েলের আওয়াজ সে 10 মিনিট ধরে শুনে তারপর দোকান থেকে কিনেছে। এর আওয়াজ কি করে বলে? তার যে ভুল ধারণা মনে ঘুরপাক খাচ্ছে, সেটা কি তবে সত্যি? সত্যি রিমাস তার বাসায় এসেছে? এটা হয় না, রিম এত জলদি আমার কাছে ধরা দেবার মেয়ে না। মলমটা রেখে তাই স্পর্শ পুনরায় বারান্দায় এসে দেখলো রিম ওড়না গায়ে গিট্টু দিয়ে উপরে উঠে চলে যাবার চেষ্টা করছে। তাহলে এই ব্যাপার। স্পর্শর গলা শুনে রিম ঢোক গিলে চুপ করে দাঁড়িয়ে আছে, লজ্জায় আর ভয়ে পেছনে তাকাচ্ছে না। স্পর্শর হাতটা ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, আমার মতন পারবে না, ওঠা অনেক টাফ। সদর দরজা দিয়ে যেও, মা ঘুমে। রিম মাথা নিচু করে যাওয়া ধরতেই স্পর্শে দেয়ালে হাত রেখে বলল, এখন না তো, আমি যখন যেতে দেব তখন। রিম বারবার ঢোক গিলছে। স্পর্শর হাতে মলমটা ধরিয়ে দিয়ে বলল, লাগিয়ে দাও। ও চুপচাপ মলম নিয়ে স্পর্শর হাতে আর পিঠে লাগানো শুরু করে দিল, কোনো কিছু না বলে। বুকের ভিতর টিপটিপ করছে, ভয়ের চোটে না জানি হার্ট অ্যাটাক হয়ে যায়। স্পর্শ ব্যথা পাচ্ছিল মলম লাগানোর সাথে সাথে, তাই রিমের ওড়নাটাকে শক্ত করে ধরে সে মেঝের দিকে চেয়েছিল। আচ্ছা, হঠাৎ আজ আমার কাছে আসার কারণটা কি তুমি বলবে নাকি আন্দাজ করব? কি আন্দাজ শুনি? ভালোবেসে ফেলেছো? একদমই না। আমার কাছে কেউ কিছু লুকালে আমি সেটার রহস্য উদ্ধারে নেমে পড়ি, এর বেশি কিছু না। তাই বলে এত দূর? যদি পড়ে যেতে, যদি কিছু হয়ে যেত? সবই তো ঠিকঠাক করছো, তবে ভুলে গেছো তোমার গায়ের গন্ধ আমার খুব পরিচিত। হাজার মানুষের ভিড়ে আমাকে যদি চোখে কাপড় বেঁধে বলা হয় তোমায় খুঁজতে, আমি ঠিক খুঁজে নেব, তা কি তুমি জানো? রিম মলমের ছিপি লাগাতে লাগাতে বলল, আপনার এই গুন্ডামি স্বভাবের কারণে আপনাকে আমি পছন্দ করি না। যদি ছেড়ে দেই তবে কি পছন্দ করবে? না। তবে আর ছেড়ে কি লাভ? একজন ভদ্র ঘরের ছেলে হয়ে কিভাবে এসবে জড়িয়ে গেলেন আমি ভেবে পাই না। দাপট আছে আমার অনেক, জানোই তো। তাই দাপট দেখানোর দরকার পড়লে মানুষ আমায় ডেকে পাঠায়, বিখ্যাত তো তাই। যাই না। আর কি করব? কলিং বেল বেজে উঠল তখন। স্পর্শ রুম থেকে বের হয়ে দরজা খুলে দেখলো ওপারে তামিম দাঁড়িয়ে আছে। রিম আপুকে বলো, রিয়া ভাইয়া ডাকছে আপুকে। তুমি জানো কি করে যে রিম এখানে? তামিম ভেতরে ঢুকে স্পর্শ রুমে এসে বলল, বিছানায় কোলে উঠলে তার জুতা থাকে কোথায় বলো তো? স্পর্শ হাত ভাঁজ করে বলল, বিছানার পাশেই। তো রিম আপু জুতা ছিল বারান্দার একদম কিনারায়। তো তার মানে আপু ওখান থেকে কোথাও গেছে। উপরের বারান্দা মোনাদের, মোনারা গ্রিল লাগিয়ে রেখেছে। আপু সেদিকে যাবে না, গেলে নিচে যাবে। আর নিচের এটা তোমার বারান্দা, তাই বুঝলাম আপু এখানে আছে। স্পর্শ মাথায় হাত দিয়ে বলল, রিম তোমার এই ভাইকে কেজিতে নয় বরং ক্লাস 5-এ ভর্তি করিয়ে দাও। এত ব্রিলিয়েন্ট আর দেখিনি আমি। হ্যাঁ টাচ ভাইয়া, ঠিক বলেছ। আমি 5-এ ভর্তি হব। আমি হলাম প্রতিভাবান শিশু, যার অল্প বয়সে সব পারে। যেমন আমি স্বরবর্ণ 5 মিনিটে লিখে দিতে পারি, জানো? স্পর্শ হাততালি দিয়ে তামিমের গাল টেনে দিয়ে বলল, চলো লাল মিষ্টি খাওয়াবো। রিম তখন ওদের পথ আটকে বলল, এমনিতেও তামিমের আজ পেট ব্যথা করছে, মিষ্টি খেতে হবে না, আমরা যাই। স্পর্শ রিমের হাত ধরে বলল,
আর একটু থাকো। তামিম সেই সময় মাঝখানে ঢুকে বলছে, তোমাদের বাসায় কমলা আছে? আছে তো, গোটা ফ্রিজটাই তোমার, যা খুশি গিয়ে খাও। তামিম এবার সেদিকে ছুটল। তীব্র তখন রুম থেকে বেরিয়েছিল পানি খাওয়ার জন্য। ফোনের দিকে তাকাতে তাকাতে বেরিয়েছিল বলে ড্রয়িং রুমে স্পর্শ আর রিমকে দেখেনি। স্পর্শ ওকে দেখে রিমকে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে গেছে। তীব্র পানি ঢেলে খেতে খেতে পেছনে ফিরে দেখলো তামিম ফ্রিজের সামনে টুল টেনে বসে একবার কমলা খাচ্ছে, আবারও কেক খাচ্ছে। এই বিচ্ছুটা এখানে কি করে? এই তামিম, তামিম চমকে তীব্র দিকে তাকিয়ে টুল থেকে নেমে গেছে। তুমি এখানে কি করতেছো? খাচ্ছি দেখছো না? খাওয়া কমিয়ে দাও, এত খেলে একদিনই পেট ফেটে চৌচির হয়ে যাবে। তামিম রাগী চোখে তাকিয়ে আপেলে এক কামড় বসালো। তীব্র ওর দিকে চোখ বড় বড় করে চেয়ে বলল, এত ফোটানি আসে কই থেকে তোমার? কই রিহা বা রিমের তো এমন ফোটানি নেই। তুমি এত পচা কেন? কই তাজ ভাইয়া আর ওই আপুটা তো পচা নয়। ও মা, মিলিয়ে মিলিয়ে কথা বলে। আমি প্রতিভাবান শিশু। তোমাকে শিশু বললে শিশুকে কি বলবে? বেবি বলবে। সাহস থাকলে গিয়ে নিজের বড় ভাইকে বলুন যে আপনি আমায় ভালোবাসেন। সব সময় এত লুকিয়ে থাকেন কেন? এতই ভয় যখন তখন এত প্রেম আমি কিসের? তোমার মতন বোকা না। এখন যদি সত্যিটা বলে দেই, ভাইয়া বেঁচে থাকতে তোমাকে আমার বউ হতে দেবে না। আর আমি তোমাকে হারাতে চাই না পারিবারিক কলহে পড়ে। তোমাকে একেবারে নিজের যেদিন করব সেদিন সকলে জানবে, ভাইয়াও জানবে। ততদিন তুমি যদি আমায় ভীতু মনে করতে চাও তবে তাই হোক। রিম গাল ফুলিয়ে বলল, আমি যাই, আর আটকাবেন না। ঘাট হয়েছে আপনার রুমে আসার। আসতে পারবো এত সহজে, কিন্তু যেতে হবে এত কষ্টে। তা জানলে আর আসতাম না। আপু, ওই মিনিমাম ভাইয়া জানো আমায় বলেছে আমি নাকি খেয়ে খেয়ে চিচিঙ্গা নাকি একটা কি যেন হয়ে যাব। রিম তামিমের হাত ধরে বলল, ঘুরে ফিরে যাস কেন ওনার সামনে? আমি জানি নাকি, মিনিমাম ভাইয়াই তো নিজে এসে কথা বললো। স্পর্শ তখন দরজা আটকে বলল, আচ্ছা, আমি বকে দিব। আপনি দরজা লাগালেন কেন? কারণ আমার ইচ্ছা হয়েছে তোমাদের আটকে রাখার, তাই। রিহা ভাই আমাকে ডাকছে, যেতে হবে। আমার কথা আগে। স্পর্শ দরজার সামনে চেয়ার টেনে বসে গেল যাতে ওরা যেতে না পারে। তামিম স্পর্শ জিমের জিনিসপত্রগুলোর সামনে দিয়ে ট্যাপ ট্যাপ করে দেখা শুরু করে দিয়েছে। রিমঝিম বিরক্ত নিয়ে বারান্দায় এসে চেষ্টা করলো উপরে ওঠার, কিন্তু ভয়ে কারণে পারল না। এদিকে তামিম মন মতো এনজয় করছে স্পর্শ রুমটা। সুযোগ বুঝে স্পর্শ উঠে রিমের কাছে যাওয়া ধরতেই তামিম ওকে ধরে বলল, তাজ ভাইয়া, আমাকে এগুলো শিখিয়ে দাও না? এগুলোর কি শিখবে তুমি? কিভাবে তুলতে হয় সেটা? হ্যাঁ, এটাকে কি করে তুলে মিনিমাম ভাইয়ার মাথায় মারবো সেটা শিখিয়ে দাও। ইস, না না, এমন করবে না কখনো। আচ্ছা, মাথা বাদ, পায়ে মারবো কি করে সেটা শিখিয়ে দাও। মারতেই হবে না, যাও তীব্র ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলো, দেখবে ভালো লাগবে। না। গিয়ে বলোই না, এরপর দেখবে উনিও তোমার ফ্রেন্ড হয়ে গেছে। সত্যি তো? আচ্ছা, তোমায় একটা টিপস দেই। তীব্র ভাইয়া যা যা বলবে তার উত্তর দেওয়ার সময় শেষে বলবে, তীব্র ভাইয়া অনেক ভালো। ওকে? তামিম মাথা চুলকে যেতে যেতে বলল, তামিম অনেক ভালো। আচ্ছা, বুঝছি। তামিম অনেক ভালো। আচ্ছা, বুঝছি। তীব্র রিমঝিমের জন্য একটা লাল শাড়ি কিনেছিল। 10টা দোকান বেছে সেই শাড়িটা কিনে এনেছে। রিমের সাথে বিচ্ছেদের পর সে বুঝেছে আসলে তার জীবনে সত্যিকারের ভালোবাসা রিমঝিমই বেসেছিল। সে বোঝেনি, আর 5টা মেয়ের মতন ধরে নিয়েছে রিমকেও। এখন বুঝতে মনে হয় অনেক দেরি হয়ে গেল। রিম অনেক দূরে সরে গেছে, ফিরিয়ে আনা সম্ভব, তবে কষ্ট পোহাতে হবে এই আর কি। শাড়িটা গিফট বক্সে র্যাপিং করে রেখে দিল, আর ভেবে রেখেছে যে একটা সঠিক সময় শাড়িটা দেওয়া খাটবে। রিমের ভাবনায় যখন সে ডুবেছিল ঠিক সেই সময় দরজা খোলার আওয়াজ কানে ভেসে আসলো। ওর রুমে যারাই আসে নক করে আসে, কিন্তু এই প্রথম এমন ঘটলো যে দরজা খুললো কিন্তু কেউ নক করলো না একবারও। তীব্র বিরক্ত হলো না, কারণ তার মনে হয়তো মনোভ্রম হলেও হতে পারে, তাই আর তাকালো না ওদিকে। বিছানায় উপর হয়ে শুয়ে শুয়ে ফোনে রিমের ছবি দেখছিল। তামিম পা টিপে টিপে রুমের মাঝে এসে দাঁড়িয়েছে। রুমে ঢুকলো নাকি কোনো গিটারের দোকানে ঢুকলো তাই ভাবছে তামিম। দেয়ালে দেয়ালে গিটার ঝুলানো, আয়নার পাশে গিটার ঝুলানো, ফ্লোরে গিটার, বারান্দার দরজার সাথে গিটার। এত গিটার দেখে একটা হাতে তুলে নিল তামিম। আঙ্গুল দিয়ে একবার টান দিতেই কর্কশ আওয়াজ হলো তার থেকে।
জিভে কামড় দিয়ে সে গিটারটা রেখে চোরের মতন তাকালো তীব্রর দিকে। তীব্র ভ্রুক্ষেপও নেই। সে রিমঝিমের ছবিটা জুম করে দেখছে। তামিম পা টিপে টিপে এবার বারান্দায় এসে হাজির। তীব্রর বারান্দা দিয়ে তামিমের গোলাপ গাছটা সরাসরি দেখা যায়। সে কিছুক্ষণ নিজের গোলাপ গাছটা দেখে টেকে আবার ফেরত এসে বিছানায় গোল হয়ে বসলো তীব্রর পাশে। তীব্রর গায়ে যে পারফিউম মেখেছে সেটার গন্ধে তামিমের মনে হচ্ছিল তার সর্দি লেগে গেছে। নাক ডলে সে বলল, নীলিমাম ভাইয়া কেমন আছো? তামিমের মুখে এই কথা শুনে তীব্র সোজা হয়ে বসলো। তার বিশ্বাস হয় না তামিম ওর সামনে বসে আছে, আর কেমন আছো এ কথাও তামিম বলছে। কি আজগুবি ঘটনা ঘটলো। বিচ্ছু তামিমের মুখে মিষ্টি বাক্য। তীব্র, কি হলো বলবে না? ভালো আছি। তুমি আমার রুমে কি করো? আমি আয়াপুর উঠবি 52। আমি আসতে পারি এখানে? উর্দি বাউন্ন কি জিনিস? জিনিস না তো, নাম নাম। আমি ওয়াপুর উঠবি 52 হই। কিসব আবল তাবল নাম রাখো। আগে বলো আমার রুমে কেন এসেছো, কি মতলবে? তুমি আর আমি আজ থেকে বন্ধু। আমার শরীর খারাপ হয়নি যে তোমার সাথে বন্ধুত্ব করব। যাও গিয়ে তোমার টাচ ভাইয়ের সাথে করো ফ্রেন্ডশিপ, আমার সাথে তোমার চলবে না। তাজ ভাই বলেছ হবে? আচ্ছা, আমি শিখিয়ে দিয়েছি। আমাকে আমার নাম জিজ্ঞাসা করো। কি ঝামেলা। আচ্ছা, নাম কি তোমার? তামিম ইসনাউল হক। এবার বলো তোমার নাম কি? তীব্র চৌধুরী। এবার জিজ্ঞাসা করো আমার প্রিয় খাবার কি। জিজ্ঞেস করতে হবে না, আমি জানি তোমার লাল মিষ্টি পছন্দ। তুমি তো তাহলে আমায় খুব চেনো। আসো কোলাকুলি করি। কথাটা বলেই তামিম উঠে তীব্রর কোলে বসে পড়েছে। তীব্র শত চেষ্টা করে ওকে কোল থেকে সরাতে পারছে না। তীব্রর গালে চুমু দিয়ে সোজা হয়ে বসে সে বলল, তুমি দেখতে খুব সুইট, কিন্তু টাচ ভাইয়ের মতো আমায় আদর করো না। যদি করো তবে আমিও তোমায় আর চালাবো না। স্পর্শ আলমারি খুলে চুড়ি বের করে রিমের সামনে ধরে বলল, তোমার জন্য আনা জিনিস কেউ নিয়ে গেলে ওই দিনই আমি সেটা আবারও নিয়ে এসে জায়গা ভরাট করি। আজও তাই। নাও হাত বাড়াও, পরিয়ে দিচ্ছি। পারবো না। স্পর্শ রিমের হাত টেনে ধরে পরিয়ে দিতে দিতে বলল, আগের চেয়ে মোটা হয়েছ। চুরি সাইজ 2.5 ইঞ্চির কম এনেছিলাম, এখন দেখি 2.5 ইঞ্চি ফিট খাচ্ছে। কেন, আপনার কি মোটা পছন্দ না? না হলে কি ডায়েট শুরু করবে নাকি? আমি কারোর জন্য নিজেকে বদলাই না। মোটা হোক কিংবা চিকন, মানুষ তো একটাই। আমি তো প্রেমে পড়েছি তোমার গায়ের সুবাসে। সব বদলে যাবে, কিন্তু এই সুবাস রয়ে যাবে। এটার প্রতি মুগ্ধতা আমার সারাটা জীবন রয়ে যাবে। তীব্র ভাইয়া জানলে আপনার কি হাল হবে সেটাই ভাবি সারাক্ষণ। স্পর্শ রিমের হাতটাকে ঝাঁকিয়ে চুরির আওয়াজ শুনে মুচকি হাসল, যেন রিমের কথা সে শোনেই নেই। রিমের হাতে চুরির দৃশ্য সে মনোযোগ সহকারে দেখছে। কতই না সুন্দর দৃশ্যটা। ইচ্ছে হয় সারাটা জীবন ভরে এই দৃশ্য দেখে যেতে। রিম স্পর্শ চোখের সামনে হাত নাড়াচাড়া করে ওর ঘোর কাটিয়ে বলল, আমি বরং যাই, এর বেশি থেকে গেলে আপনি আরো বেশি পাগলামি করবেন। কথা শেষ করে রিম চলে গেল। স্পর্শ ওর আগে মেন দরজা অব্দি এসে পত্রত করে মুখে হাসি ফুটিয়ে বলল, একদিন কেসো পাগলামোতে সাই দেওয়া যায় না? আমি এতই খারাপ? আপনার পাগলামো খারাপ। তবে ভালো করে দাও। কি করে? বিয়ে করে। রিমের মেজাজ গরম হলো, চলে আসলো ওখান থেকে। স্পর্শ তো কাজ নেই বলে তোমায় এত টাইম দেয়, কিন্তু আমার তো কত কাজ থাকে। তোমার বন্ধু হতে হলে তো এত সময় কি করে দিব আমি? আমায় তোমার অফিসে নেবে? ওটা বাচ্চাদের জন্য না। আমি বাচ্চা না তো, এই মাসে কেজিতে ভর্তি হব। বাচ্চা হলে তো ভর্তি হতে পারতাম না। তীব্র এবার দুষ্টুমি করে বলল, কিন্তু আমি তো বাচ্চাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। ওর কথা শুনে তামিম কি সব ভেবে বলল, আমিও তো বাচ্চা, দেখো কথা বলতে পারছি না। আমার নাম তামিম। দেখেছো, কথা বলতে শুধু আটকে গেল। তীব্র হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ওর হাসির আওয়াজ স্পর্শ এদিকে দেখতে এলো। ভাই রে, এই ছেলেটা এমন কেন? রিমঝিমের আম্মু প্রেগনেন্সির টাইমে কি খেয়েছিল যে এমন একটা ছেলে হলো? এত পাকা আর দেখিনি আমি। স্পর্শ তামিমের গাল টিপে দিয়ে বলল, খুব চালাক। তামিম গিটারগুলো আরো একবার দেখেনি, জানতে চাইলে ওর রুমে এত গিটার কেন। আসলে আমি গিটারের দোকান চালাই, তাই নিজের রুমেও গিটার এনে ভরিয়ে ফেললাম। আমায় একটা দেবে? তার বদলে কি দিবে? রিমঝিমাপু রুমের ফটো ফ্রেম। কথাটা শুনে তীব্র আশ্চর্য হয়ে জানতে চাইলো এটা কেন বলছে। স্পর্শ হা করে ওর মুখের দিকে তাকিয়ে আছে। আমি দেখেছি তুমি রিম্মাপুর ছবি ফোনে বড় করে দেখছিলে, সব দেখেছি।
তাই রিমাপু রুমে থাকা ছবিটা তোমায় এনে দেব। আমাকে তার বদলে গিটারটা দাও। তামিম গিটার পেয়ে সত্যি সত্যি রিমঝিমের রুম থেকে ওর ছবিটা নিয়ে গেল স্পর্শদের বাসায়। স্পর্শ পথে ওকে থামিয়েছে। কি হলো ট্যাস ভাইয়া? ছবিটা আমায় দাও। তীব্র ভাইয়াকে দেবো বলেছি তো, আমার সুন্দর গিটার দিলেছে। আমি তোমায় 10টা গিটার কিনে দিব, তুমি ওই গিটার ফেরত দিয়ে আসো যদি। তামিম ভাবনা চিন্তা করে রাজি হয়ে গেছে। রিমের ছবিটা ওর থেকে নিয়ে আলমারিতে লুকিয়ে আসলো। রিমের ছবি তীব্র রুমে সে রাখতে দিবে না কিছুতেই। তীব্র এত জলদি তামিমকে হাত করে ফেলবে তা যদি সে জানতো তবে তামিমকে ওর কাছে পাঠাতোই না। কি সমস্যা হয়ে গেল এটা। রিমঝিম রুমে ফেরত এসে ফ্যানের সুইচ দিতে গিয়ে দেখলো ওর হাতে রক্ত লেগে আছে। তখন স্পর্শ চোটের কথা মনে হয়, খারাপ লাগলো। খুব ব্যথা হচ্ছে নিশ্চয়। থাক, আমার কি। তামিম 10টা গিটার নিয়ে বাসায় হাজির। স্পর্শ এক ছুটে বাজারে গেছে আর গিটার 10টা কিনে এনেছে ওর জন্য। ছোট্ট সাইজের গিটার, যেগুলো তামিমের পছন্দ হবে, খেলনা গিটার। তামিম 10টা গিটার নিয়ে সোফায় বসে একটা একটা করে দেখছিল। রিহাব তখন ওকে দেখে বলল, এই, তোর কাছে এত গিটার আসলো কোত্থেকে? আয়াপু দিচ্ছে। সত্যি? কিন্তু কেন? আমি চাইছি তাই। রিহাবের বিশ্বাস হলো না। আখিকে একবার জিজ্ঞাসা করতে হবে। আখি হঠাৎ ওকে কেন এতগুলো গিটার কিনে দিল। মনে হয় তীব্র দিয়েছে। তীব্রর তো গিটারের দোকান আছে, কিন্তু ওর তো খেলনা গিটারের দোকান না, বড় গিটারের দোকান। তাহলে এই খেলনা গিটার দিলই বা কে ওকে? ওহো, আসল লোকের কথাই তো বললাম না। নিশ্চয়ই স্পর্শ দিয়েছে। তামিমকে হাত করতে চায়। রিহাব শান্ত মনে তামিমের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তামিম শোন, কি ভাইয়া? স্পর্শর সাথে বেশি কথা বলিস না। ও ভালো না, খুব খারাপ একটা লোক। কোনো দিন কিছু দিলে নিবি না, ঠিক আছে? এগুলো আয়াপু দিচ্ছে। সত্যি? কি দেবে না আমি জানি, মিথ্যে বলবি না একদম। আয়াপু দিচ্ছে, কিন্তু কিনে দিচ্ছে টাচ ভাইয়া। তোর মাথায় এত প্যাচ সেটা ভুলেই গেছিলাম। ওর কেনা কিছু নিবি না আর, মনে থাকে যেন। তামিম যেন শুনিয়েও নাই। রিমের অনেক চিন্তা হচ্ছিল স্পর্শর জন্য। এতদিন এমন চিন্তা হতো না, কিন্তু এই প্রথম চোখের সামনে দেখার পর থেকে কেমন যেন লাগছে। ইচ্ছে হচ্ছে একবার গিয়ে দেখে আসতে শরীর ঠিক হয়েছে কিনা, কিংবা ঘুম এসেছে কিনা। এই ব্যথায় কি জ্বর আসবে? হাতে চুরির আওয়াজ শুনতে পেয়ে রিম ভাবনা থেকে বের হয়ে চুড়িগুলোতে হাত বুলালো। তার পছন্দের নীল রং। মাঝে মাঝে এই উপহারগুলো ফেলে দিতে ইচ্ছা হয়, আর মাঝে মাঝে আগলে রাখতে মন চায়। আচ্ছা, আমি কি ঠিক করছি? আমার তরফ থেকে তো যত এড়িয়ে চলা যায় চলেছি, তাও কেন বারবার দোটানায় পড়তে হয়? মন কি চায় আমার? আমি প্রেমে পড়ে যাইনি তো? এটা অসম্ভব। ভাইয়া মেরে ফেলবে আমাকে। এই ভুল কিছুতেই করা যাবে না। কেউ মেনে নেবে না। ওনার মা তো আমায় পছন্দই করে না। এগুলো ভাবাও বোকামি। তাছাড়া একই বাসায় তীব্র ভাইয়া। রিমির হাতে লাগানো মলম স্পর্শর মনে হচ্ছিল ব্যথার সব গায়েব হয়ে গেছে। খুশিতে সে রুমে পায়চারি করছিল শুধু। তীব্র তামিমের অপেক্ষায় ছিল। সে কখন যে রিমের ছবিটা আনতে গেছে এখনো আসার নাম নেই। ওদিকে তাকে যে গিটারটা সে দিয়েছিল সেটাও ফেলে রেখে গেছে। মানে সে কি ছবিটা দিতে চায় না? স্পর্শ আলমারি খুলে রিমের একটা ওড়না নিয়ে দেখছে। তখন তীব্রর গলা শুনে সাথে সাথে দরজা লাগিয়ে তাতে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। কি রে, এমন ভয় পেলি কেন? হঠাৎ আসলে তো, কি হয়েছে? তীব্র স্পর্শর বিছানায় শুয়ে পড়ে বলল, তা কার সাথে মারামারি করলি আজ? তোর এই স্বভাব আর যাবে না। মারামারি না, অমিতের একটা হেল্প করে আসলাম। সানিয়া এখনই মার্কেট থেকে চলে আসবে। ফুপুর সাথে সে কখন মার্কেটে গেছে বলে তুই এতক্ষণ শান্তিতে ছিলি। সে এসে যখন জানবে তোর হাল এমন, তখন পাগল যতটুকু বাকি হওয়া ছিল সেটাও হয়ে যাবে। বাঁচাও না, ওর থেকে অনেক ডিস্টার্ব করে। এটা কি নতুন? ছোটবেলা থেকেই তো এমন। আমার ওকে ভাল লাগে না। এখন কি করবি বল? ওর আমাকে রেখে তোকে ভালো লেগেছে। হায় রে, কি কপাল! মানুষ আমায় রেখে আমার ছোট ভাইয়ের উপরে দিবানা হয়। স্পর্শ হেসে চলে গেল রুম থেকে। তীব্র বিছানায় হাত রেখে বারান্দার পর্দাটার দিকে চেয়েছিল। রিমের পারফিউমটার গন্ধ মনে হয় চারপাশে ভাসছে। কৌতূহল নিয়ে সে বারান্দাতে এসে উপরে তাকালো। রিম তখন তার বারান্দায় দাঁড়িয়ে ফুল গাছে পানি দিচ্ছিল। তীব্র এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, রিম, শুনতে পাও? আমি সেই যে তোমার ভালোবাসা বোঝেনি, বুঝতে দেরি করে ফেলেছে। আমি সেই অপরাধী যে তোমায় কষ্ট দিয়েছিলাম। আজ বুঝেছি। আর কোনোদিন কি আমায় তুমি মেনে নেবে না রিম? কোনোদিন যদি ভালোবেসে থাকো, তবে একবার ফিরে আসতে ক্ষতি কি? রিমের কানে ইয়ারফোন ছিল। তীব্রর একটা কথাও সে শুনেনি।
তীব্র আরো কত আবেগী শব্দ ব্যবহার করে কোনো জবাব না পেয়ে মন খারাপে